নিজ রুমে মেহু বই সামনে নিয়ে বসে আছে। শুধু বইটাই সামনে আছে, তার মনটাই তো রুমের মাঝেও নেই। সদ্য বিয়ে হয়েছে তার, একাকী কি ঘরে মন টেকে। আজ সারাদিনে একবারও সাজিদের সাথে কথা হয়নি। গতরাতে কথা হয়েছিল শুধু, তারপর বান্দা আর একবারও তার খবরও নিল না। এই নিয়ে মেহুর মুখ এখন ভার হয়ে আছে। হঠাৎ ফোনের আওয়াজে মেহুর হুঁশ ফিরে ফোন হাতে নিয়ে দেখে সাজিদ ফোন দিয়েছে। রাত বাজে 11টা। এই সময় তার বউয়ের কথা মনে পড়েছে। মেহু রাগ করে ফোন রিসিভ করে না, উল্টো ফোন কেটে দিয়ে পাশে রেখে দেয়। তবে সাজিদও তো ছাড়ার পাত্র নয়, সেও একের পর এক কল দিতে আছে। শেষে বাধ্য হয়ে মেহু কল রিসিভ করে। সাথে সাথেই ফোনের ওপাশ থেকে সাজিদের কণ্ঠস্বর শোনা যায়। জান, পিচ্চি বউ আমার, রাগ করো না শোনা, সারাদিন কাজে ব্যস্ত ছিলাম অনেক। সন্ধ্যার পরে তোমার ভাইয়ের সাথেই ছিলাম, অন্য কোথাও যায়নি তো। রাগ করো না বউ, বরং সুন্দর করে মাথায় ওড়না পেঁচিয়ে বাইরে চলে আসো তো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। এ পর্যায়ে মেহু কথা বলতে বাধ্য হয়। কি, আপনি বাহিরে মানে? মেহু দৌড়ে বারান্দায় গিয়ে দেখে সাজিদ বাইক নিয়ে তাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। মেহুকে দেখতে পেয়ে হাত নাড়িয়ে নিজের উপস্থিতির জানান দেয়। আপনি আপনি এই সময় বাহিরে কি করছেন? বাসায় আসুন প্লিজ, কেউ দেখলে কি মনে করবে? হ্যাঁ, এমনভাবে বলছো যেন আমি তোমার প্রেমিক হই। আমি তোমার জামাই মেহু, এটা কখনো কারো জানতে বাকি নেই। বিয়ের আগে প্রেম করতে পারিনি আমি। এবার সেসবের সুদে আসলে পূরণ করতে তো হবে। তাড়াতাড়ি চলে আসো, অপেক্ষা করছি তো। কিন্তু বাসায় আমি রুদ্রকে মেসেজ করে দিয়েছি, তোমার কাউকে কিছুই বলতে হবে না, তুমি শুধু দরজা চাপিয়ে বেরিয়ে আসো। মেহু মাথায় ওড়না পেঁচিয়ে বেরিয়ে আসে। পরনে তার একটা কামিজ ও লং স্কার্ট পরা। রাতের বেলা এই ড্রেসে বাইরে গেলে কোনো সমস্যা হবে না। মেহু সাজিদের কাছে গিয়ে ঠোঁট উল্টে বলে, আমি বকা খেলে কিন্তু আপনার দোষ সাজিদ ভাই। সাজিদ দীর্ঘশ্বাস ফেলে মেহুর ওড়না ঠিকঠাক করে দিতে দিতে বলে, হবন, আমারই দোষ। এখন দয়া করে ভাইরূপী স্বামীর বাইকে বসে আমাকে উদ্ধার করুন। সাজিদের এমন কথায় মেহু খিলখিলিয়ে হেসে দেয়। এই হাসিতে মেহুকে যা কিউট লাগছে। সাজিদের বাইক একদম বাড়ির সামনেই দাঁড়ানো, আশপাশে কোনো মানুষের ছায়াও দেখা যাচ্ছে না। সেই সুযোগে সাজিদ হাস্যরত মেহুর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। এতে সাথে সাথে মেহুর মুখের হাসি মিলিয়ে সেখানে অসংখ্য লজ্জারা এসে ভিড় করে। কারণ বিয়ের পর প্রথম এমন ছোঁয়া পেল, তাও কিনা রাস্তার ওপর দাঁড়িয়ে। এর আগে সাজিদ যে কয়দিন বাসায় এসেছে শুধু গল্পই করেছে তারা, তাদের মধ্যে কোনোরূপ অন্য ছোঁয়া বিনিময় হয়নি। শুধু যা রাতে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। মেহু যেটাতে বাধা দিয়েও লাভ হয়নি, সাজিদ কথা শোনেনি, রাতে তাকে জড়িয়ে ধরেই ঘুমিয়েছে। আর এখন এমন অনাকাঙ্ক্ষিত ছোঁয়ার ফলে মেহু লজ্জায় মাথা তুলতে পারে না। সাজিদ তা বুঝতে পেরে মুচকি হেসে বাইক স্টার্ট করে। তারপর মেহু বাইকে বসতেই সে বাইক নিয়ে সামনের দিকে যাত্রা করে। আজ এই যাত্রার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। যেদিকে মন যাবে তারা সেদিকে যাবে। পেছনে বসা লজ্জারত মেহুও সাজিদকে জড়িয়ে ধরে পিঠে মাথা হেলিয়ে দেয়। এর আগে একবারই মেহু সাজিদের বাইকে বসেছিল। সেদিন ছিল তাদের মাঝে অনেকটা দূরত্ব, আর ছিল মারামারি। মেহু আজ সাজিদের বাইকে বসে আছে, তবে আজ তাদের মাঝে কোনো দূরত্ব নেই, শুধু আছে একরাশ ভালো লাগা ও অধিকার বোধ। ফোনে মেসেজের শব্দ শুনতেই রুদ্র ইমাকে বুকে আগলে রেখেই ফোন চেক করে। সাজিদের মেসেজ এসেছে, দোস্ত বউকে নিয়ে ঘুরতে যাচ্ছি, মেন দরজা চাপিয়ে রাখা, লাগিয়ে দিস আর ঘুমাবি না। ঘন্টা 2-3 পরে এসে বউকে বাসায় দিয়ে যাব, ততক্ষণ অপেক্ষা করিস। সাজিদের মেসেজ দেখে রুদ্র মুখ বাঁকিয়ে হেসে ফেলে। ইমা কৌতূহল নিয়ে তাকিয়ে থাকলে রুদ্র তাকেও সব জানায়। এতে ইমাও হেসে ফেলে, তারপর বলে ওঠে, মেয়ের বড় ভাই থাকলে অনেক বিপদ। বেচারা সাজিদ ভাই বিয়ে করেও বউ নিয়ে শান্তি পাচ্ছে না,
কোথাও যেতে হলেও ভাইয়ের অনুমতি নিয়ে যেতে হচ্ছে। এটাকে দায়িত্ব বলে বউ। যতদিন আমার কাছে থাকবে ততদিন মেহুর সব দায়িত্ব আমার। তারপর জামাইয়ের কাছে গিয়ে যা ইচ্ছে করুক, আমি তাকেও দেখব না পরে। আমার বিশ্বাস হয় না, দেখা যাবে মেহু শ্বশুরবাড়ি গেলেও আপনি অল টাইম তাদেরকে নজরে রাখবেন। আপনার কোনো বিশ্বাস নেই। রুদ্র হেসে ফেলে বোনের প্রতি একটু বেশি পজিটিভ কিনা। এমন সময় তাদের বেবি একটু নড়েচড়ে উঠলে ইমা তাড়াতাড়ি তাকে খাওয়ায়। তারপর তাদের মাঝে বাবুকে রেখে শুয়ে পড়ে, আর রুদ্র বাবুর উপর দিয়ে ইমার কোমরে হাত রেখে দুজনকে আগলে রাখে, যেন হাতের মাধ্যমেই বন্ধনে আবদ্ধ রাখলো সে। এখন তো তার ঘুমালে চলবে না। মেহু বাসায় ফিরলে তারপরেই সে ঘুমাবে। ততক্ষণ না হয় তার সামনে থাকা মিষ্টি মুহূর্তটুকু উপভোগ করুক সে। গত দুদিন ধরে রুদ্র বেশ ব্যস্ত সময় পার করছে। একটা বড়সড় ডিলের কাজ পেয়েছে, সেটা নিয়ে রুদ্র প্রচুর ব্যস্ত। নিজের সময় যেমন সব হিমেলের ওপর ঠেলে দিয়েছিল, ঠিক তেমনি হিমেলের সময় সব নিজের ওপর নিয়ে নিয়েছে। এ সময়টায় মেয়েদের কেমন ফিল হয় সেটা তো রুদ্রর জানা আছে। তাই মোনার কথা ভেবে হিমেলের ছুটি হয়েছে। তবু হিমেল সময় করে এসে রুদ্রর হেল্প করে, যদিও তাকে বেশি ঝামেলা নিতে হয় না রুদ্র। পরপর দুদিন কাজে ব্যস্ত থেকে রুদ্র কাজ মোটামুটি শেষ করে। এখন প্রচুর ক্লান্ত সে, তাই বাসায় এসেই সে বিছানায় শুয়ে পড়ে। তাদের ছোট্ট ইনু সোনা তখন ঘুমাচ্ছিল। রুদ্র ওপর থেকে শুয়ে পাশে বাবুকে নাড়াচ্ছিল, বাবুর হাত ধরে নড়চড় করছিল। ইমা তখন ওয়াশরুমে গিয়েছিল, তাই রুদ্র আসার খবরটা সে পায়নি। এমন সময় বেবির কান্নার আওয়াজ পেয়ে ইমা দ্রুত ওয়াশরুম থেকে বেরোয়। বেরিয়ে বেবির পাশে রুদ্রকে দেখে যা বুঝার বুঝে ফেলে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বেবিকে কোলে নিয়ে রুদ্রর উদ্দেশ্যে বলে, কতটা কষ্ট করে ঘুম পাড়ালাম, উঠিয়ে দিলেন এক্ষুনি, এখন সামলান আপনি। রুদ্র মেকি হাসি দিয়ে আয়েশ করে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসে। তারপর মুচকি হেসে বলে, ইনু সোনাকে ঘুমাতে দেখলে আমার ভালো লাগে না। আমি বাসায় আসলে ও সজাগ থাকলেই তো হয়। বাবার সাথে কথা বলবে না আমার সোনা মাম্মাটা? তো আপনার সোনা মাম্মাকে কোলে নিয়ে বসে থাকুন না। কান্না করিয়ে আমার কাছে ধরিয়ে দিয়েছেন কেন? বাবু খাওয়ার জন্য কান্না করছে, খাওয়া ওকে। আপনার বাচ্চাকে আপনি খাওয়ান, উঠিয়েছেন কেন? রুদ্র অবাক হয়ে তাকিয়ে থাকে। এ কোন রণচণ্ডী মহিলাকে দেখছে সে? কেমন রেগে রেগে কথা বলছে তার সাথে। রুদ্র সিরিয়াস হয়ে ইমার দিকে এগিয়ে এসে আগে কান্নারত বাবুকে কোলে তুলে নেয়। তারপর ইমাকে বলে, কি হয়েছে বউ, রাগ করেছো কি নিয়ে? কিছুই হয়নি। এ বাবা, কান্না করছো কেন? এমনি মন চাইলো। রুদ্র এক হাতে সন্তানকে আগলে রেখে অপর হাতে বউকে বুকে জড়িয়ে নেয়। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কিছু হয়েছে মার্সি, বলো আমায়। আপনি আমায় একটুও ভালোবাসেন না। ইমার মুখে এমন কথা শুনে রুদ্র অবাক হয়। ইমার মুখ উপরে তুলে চোখে চোখ রেখে বলে, ভালোবাসি না আমি? হঠাৎ এমনটা কেন মনে হলো জানি না, আমার এমনি খারাপ লাগছে। আচ্ছা, কারণটা কি? কেন খারাপ লাগছে বুঝতেছি না। ইনায়া সেই কখন থেকে কান্না করছিল, অনেক কষ্টে ঘুম পাড়ালাম, আপনি তুলে দিলেন, এখন আমার চিল্লিয়ে কান্না করতে মন চাচ্ছে। কিন্তু আমার সোনা মাম্মাটা তো কান্না করছে না, দেখো চুপচাপ বাবার কোলে শুয়ে আছে। ইমা অবাক হয়ে তাকিয়ে দেখে ইনায়া সত্যি শান্ত হয়ে আছে, কান্না তো করছেই না, উল্টো হাত পা নাড়িয়ে হাসছে। সেটা দেখে ইমা উল্টো গাল ফুলিয়ে বলে, কেউ ভালোবাসে না আমায়, মেয়েটাও ফাজিল হলো। আমাকে এতক্ষণ জ্বালিয়ে মেরে এখন বাপের কোলে বসে হাসছে, ছোট্ট থেকে বাপের নেওয়াটা হচ্ছে। রুদ্র হেসে ফেলে ইমার অভিমানী কথা শুনে। রুদ্রকে হাসতে দেখে ইমা বলে, এখন থেকে মেয়েকে সাথে নিয়ে যাবেন কাজে? আমাকে তো বাপ মেয়ে কারো পছন্দ না, যাওয়ার সময় মেয়েকে সাথে নিয়ে যাবেন, আমি শান্তি পাবো। আম্মু আর একটু বড় হোক, পরে নিয়ে যাব, এখন নিলে তো ইনুর মাকেও সাথে নিতে হবে। আমার সোনা মাম্মাম যে একটু পরপর ক্ষুধা লাগে। খাবারের কথা বাচ্চা কিভাবে বুঝলো, সাথে সাথে কান্না শুরু করে। রুদ্র অবাক হয়ে যায়, খাবারের কথা শুনেই তার ক্ষুধা পেয়ে গেল। মেয়েকে তাড়াতাড়ি ইমার কোলে দিয়ে দেয় খাওয়ানোর জন্য। ইমা মেয়েকে খাওয়ানো শুরু করলে কিছুক্ষণের মাঝেই রুদ্র মেয়ে ঘুমিয়ে পড়ে।
কারণ তখন রুদ্রর জন্যই সে ঘুমাতে পারেনি, তাই তো কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় কান্না জুড়ে দিয়েছিল। আর মাসখানেক পরে মেহুর ভার্সিটিতে একটা এক্সাম আছে, তার জন্যই সে মনোযোগ দিয়ে পড়াশোনা করছিল। হঠাৎ ফোনের আওয়াজ পেলে বুঝতে পারে এটা সাজিদ ছাড়া অন্য কেউ নয়, তাই ফোন রিসিভ করেই সালাম দেয়। ওপাশ থেকে সাজিদ সালামের উত্তর দিয়েই বলে, বউ আমি আসবো। আসবো মানে? আপনার কণ্ঠে এমন লাগছে কেন? জ্বর আসছে বোধ হয়, সারাদিন শরীরটা কেমন ম্যাচম্যাচ করছিল। আপনার আম্মুকে বলুন কিছু খেয়ে ওষুধ খেয়ে নেন। আম্মু তো এখানে নেই মানে আপনি কোথায়? তোমাদের বাড়ির রাস্তায় আসছি। এই অসুখ নিয়ে কেন বেরিয়েছেন? তোমাকে দেখি না কতদিন ধরে, ভালো লাগছে না কিছুই, আসি একটু। মেহের ঘড়িতে সময় দেখে রাত 10টা বাজে। এই সময় পাগল লোক বেরিয়ে পড়েছে শ্বশুরবাড়ি আসার জন্য। আব্বু আম্মু নিশ্চয়ই এখনো ঘুমায়নি, ভাইয়া ভাবিও সজাগ আছে। এই লোকটা তাকে পদে পদে লজ্জায় ফেলে দেয়। তারপরও আজ অসুস্থ বলে পার পেল, নয়তো অন্য কোনো দিন হলে সোজা বাসায় চলে যাওয়ার কথা বলতো। তারপর সাজিদ আসা পর্যন্ত সময়টুকু মেহু আর পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। পারবে কিভাবে? জামাই যে অসুস্থ শরীর নিয়ে রাস্তায় আছে। টেনশন তো তারই হয়। 10 মিনিটের মাথায় তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। রুমানা গিয়ে দরজা খুলতে সাজিদকে দেখতে পায়। আরে সাজিদ ভাইজান, আপনি অসুস্থ নাকি আপনি? সাজিদ মাথা নেড়ে বাসায় প্রবেশ করে। বাহিরে রোমানার কথা শুনে রুদ্র বেরিয়ে আসে। পাশাপাশি মায়ের রুম থেকে বেরিয়েও মা এসেছেন। সাজিদকে কেমন হেলে দুলে বাসায় আসতে দেখে রুদ্র দ্রুত এগিয়ে গিয়ে তাকে ধরে। হায় আল্লাহ, এত জ্বর নিয়ে এই সময় কি করছিস তুই? সাজিদ কিছুটা ফিসফিসিয়ে বলে, বউয়ের সেবা নিতে এসেছি। তারপর সামিনা বেগমকে দেখেই স্বাভাবিক কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম আম্মু, ভালো আছেন? আব্বু ভালো আছে? হ্যাঁ বাবা, আমরা দুজনেই ভালো আছি, কিন্তু তুমি তো বাবা ঠিক নেই। জি আম্মু, আসলে এদিকে একটু কাজে এসেছিলাম, হঠাৎ শরীর খারাপ করছিল, তাই রিস্ক না নিয়ে এখানে চলে এসেছি। মেহু রুমের দরজার সামনে দাঁড়িয়ে দাঁতে নখ কাটছিল। এভাবে সবার সামনে যেতে তারই লজ্জা লাগছে, আর সাজিদকে অসুস্থ দেখে টেনশনও হচ্ছে। সামনে ভাই মাকে দেখে নিজে আর এগিয়ে যায় না। ভাই তো নিশ্চয়ই তার রুমেই নিয়ে আসবে সাজিদকে। ভালো করেছে বাবা, এই রুদ্র ছেলেটাকে মেহেরের রুমে দিয়ে যায়, তো রেস্ট করুক একটু, আমি খাবার বাড়ি গিয়ে ঔষধ খেতে তো হবে। রুদ্র মাকে থামিয়ে বলে, তুমি রুমে যাও আম্মু, আমি আসি এখানে, তাছাড়া মেহু আছে তো, সামলে নিতে পারবে, তুমি শুয়ে পড়ো গিয়ে। আচ্ছা, কোনো দরকার পড়লে ডাকিস আমায়। ইস, জ্বরে সোজা হয়ে দাঁড়াতেই পারছে না ছেলেটা। সামিনা বেগম এসব বলেই রুমের দিকে চলে যান। তিনি যেতেই সাজিদ সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। এতক্ষণ সে রুদ্রর কাঁধে সাপোর্ট দিয়ে দাঁড়িয়েছিল। সাজিদকে সোজা হয়ে দাঁড়াতে দেখে রুদ্র তার পেটে একটা ছোট্ট ঘুষি মেরে বলে, শালা নাটকবাজ একটা, শ্বশুরবাড়িতে আসার কত ধান্দা। সাজিদকে এমন ব্যবহার করতে দেখে মেহু কপালে হাত চাপড়ায়। আসলে একটা নাটকবাজ ছেলের সাথে তার বিয়ে হলো, এটাকে ঘর জামাই করে রাখা উচিত ছিল, নয়তো কোন জামাই বিয়ের পর এমন 2 দিন পর পর শ্বশুরবাড়ি চলে আসে। মেহু বিরক্ত ভঙ্গিতে রুমে চলে যায়। রুদ্রর মায়ের খেয়ে সাজিদ পেট চেপে একটু কোকিয়ে উঠে বলে, সত্যি অসুস্থ আমি, একটু দয়া করো ভাই। আম্মুর সামনে এত অভিনয় করলি কেন? নইলে আম্মু কি ভাববে বল, লজ্জা শরম আছে তো আমার, তাই তো একটু অসুস্থ হয়ে আর একটু অভিনয় করলাম। রুদ্র আর একবার তাকে মারতে গেলে সাজিদ দ্রুত সরে যায়। তারপর দূর থেকেই বলে, যা দোস্ত, বনজামের জন্য খাবার বেড়ে পাঠা, আমি রুমে গিয়ে রেস্ট করি ভাই, অনেক ক্লান্ত আমি। বলেই হেলতে দুলতে মেহেরের রুমের দিকে আগায়। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরের দিকে আগায়। রান্নাঘরে যেতেই দেখে ইমা আগেই এসে খাবার গরম করে ফেলেছে। তুমি কখন আসলে? আম্মু যে তখন ভাইয়ার খাবারের কথা বলল, তাই এসে খাবার গরম করে ফেললাম। আমি বরং মেহুকে ডেকে আনি, ওই এসে খাবার নিয়ে যাক। বলতে বলতে মেহু এসে রান্নাঘরে হাজির হয়। এসে কাচুমুচু করে দাঁড়িয়ে থাকে। ভাইয়ের সামনে বোধহয় লজ্জা পাচ্ছে সে। রুদ্র ব্যাপারটা বুঝতে পেরে স্বাভাবিক স্বরে বলে, ঔষধ রুমে আছে। মেহু উপর নিচ মাথা নাড়ায়।
দেখিস বেশি জ্বর আসলে ডাকিস আমায়, ভয় পাবি না। সাজিদের জ্বর আসলেই একটু বেশি দুর্বল হয়ে পড়ে, বেশি সমস্যা হলে আমায় ডাকবি। এখন খাবার খাইয়ে ওষুধ দিয়ে দে। আচ্ছা ভাইয়া। রুদ্র আগে রান্নাঘর থেকে বেরিয়ে পড়ে। নিজেদের রুমে যাওয়ার আগে একবার মেহুর রুমে উকি দেয়। দেখে মেহু ইতিমধ্যে কমফোর্টার নামিয়ে দিয়েছে, সেটা নিয়েই সাজিদ গুটিয়ে শুয়ে আছে। সাজিদ যেমনই স্বাভাবিক ব্যবহার করুক না কেন, আদতে ভালোই জ্বর এসেছে তার, তাই তো এভাবে বিছানায় শরীর ছেড়ে দিয়েছে। ইমা খাবার গুছিয়ে মেহুর হাতে তুলে দেয়, তারপর মেহুকে বলে, বেশি জ্বর আসলে একটু জলপট্টি দিয়ে দিও, আর না পারলে তোমার ভাইকে ডেকো, ভয় পেও না। মেহু মাথা নাড়িয়ে খাবার নিয়ে রুমে চলে আসে। এসে দেখে সাজিদ গুটিসুটি মেরে শুয়ে আছে। মেহু প্লেট রেখে সাজিদকে ডাকতে থাকে, উঠুন, খেয়ে ওষুধ খেতে হবে, তারপর যত ইচ্ছা শুয়ে থাকেন। একটু খাইয়ে দেবে মেহু, হাত দিয়ে খাওয়ার মতো শক্তি অবশিষ্ট নেই। মেহু কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, উঠে বসুন আপনি। মেহু বেশি কিছু ভাবে না, চোখের সামনে অসুস্থ রোগী মানুষকে তো অভিনয় করছে বলা যায় না, সত্যি অসুস্থ বলেই তো সাহায্য চাইল। তাই মেহু হাত ধুয়ে এসে দেখে সাজিদ বিছানার কার্ডবোর্ডে হেলান দিয়ে আছে, একেবারে গলা পর্যন্ত কমফোর্টার দিয়ে ঢেকে রেখেছে, চোখ দুটো বন্ধ করে রয়েছে। মেহু খাবার মেখে সাজিদকে ডাকতে সে অল্প করে মুখ খুলে খাবার মুখে নেয়। খাবার মুখে নিয়েই তেতো লাগায় মুখ মুচকে ফেলে। তবু ঔষধ খেতে হবে বলে মেহু জোর করে অল্প খাইয়ে দেয়, তারপর ঔষধ খাইয়ে রান্নাঘরে প্লেট রেখে আসে। রুমে এসে দেখে সাজিদ পুনরায় শুয়ে পড়েছে। মেহু সাজিদের মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, একটু জলপট্টি দিয়ে দিব? লাগবে না তো তুমিও শুয়ে পড়ো আমার সাথে, তাহলেই হবে। মেহু একটু হকচকিয়ে যায়, তারপরও নিজেকে সামলে নিয়ে সে সাজিদের পাশে এসে শুতেই সাজিদ উষ্ণতা পেয়ে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। এতে সাজিদ আরাম পেলেও মেহেরের সারা শরীর জ্বলে যাচ্ছিল। সাজিদের শরীরে অতিরিক্ত তাপে মেহের উসখুস করতে থাকে, তবে সাজিদ তাকে ছাড়ে না, কারণ সে তো আরাম পাচ্ছে। আরাম পেয়ে উল্টো মেহের ঘাড়ে মুখ গুজে দিয়ে চুপচাপ শুয়ে থাকে। মেহু একটু ভয় পাচ্ছিল, জ্বরের ঘোরে না আবার সাজিদ উল্টাপাল্টা কিছু করে বসে। তবে তেমন কিছুই হয়নি, বরং সাজিদ ভদ্র ছেলের মতো মেহুকে জড়িয়ে ধরেই ঘুমিয়েছে। ওষুধ খাওয়ায় ঘণ্টাখানিকের মাঝে সাজিদের জ্বর কমে আসে। এতে মেহুও স্বস্তি পায়, বাকি রাতটুকু আর সমস্যা হয়নি। সাজিদ চুপচাপ ঘুমিয়েছে, শুধু কেন নড়চড় করেনি সে। তোরা আমার পোলা না, পোলা হইলে মায়েরে না জানিয়ে কেমনে ছেলেমেয়েদের বিয়ে দিয়ে দেশ তোরা। তোর মা মইরা গেছে, মাইয়ের বিয়ে দিবি, মায়েরে জানাস নাই কেন? আম্মা এখন তো জানাচ্ছি, বড় করে অনুষ্ঠান করে মেহেরের বিয়ে দিব, তার আগে তোমার 1 মাস আগে বাসায় নিয়ে আসব। অহন সান্ত্বনা দেশ আমারে, ক্যাডা জানে পুতের মতো মাইয়াটারও নিয়ে একলাই বিয়ে দিয়ে দিছস। মায়ের কথা শুনে রিয়াজুল হক শুকনো ঢোক গিলে। আসলে মেহুর কাবিন হয়ে যাওয়ার কথা এখনো বাড়িতে জানাননি তিনি, শুধু জানিয়েছেন মেহুর বিয়ে ঠিক করেছেন। এতেই যা খেপে গেলেন উনি, বিয়ের কথা জানতে পারলে না জানি কি করে। পাশ থেকে সামিনা বেগম সকল কথা শুনছেন আর মিটি মিটি হাসছেন। স্বামীকে শাশুড়ির কাছে বকা খেতে শুনে তিনি মজা পাচ্ছেন, আর ওনাকে হাসতে দেখে রিয়াজুল হক চোখ রাঙানি দিচ্ছেন। রুদ্র তখন তার মেয়েকে কোলে নিয়ে সেখানে বসেছিল। বাবা মায়ের এমন কাহিনী দেখে সে নিঃশব্দে হাসতে থাকে, মেয়েকে হাতের ওপর বসিয়ে দুষ্টুমি করতে থাকে। মেয়েও বাবাকে পেয়ে খুশিতে হাত পা দাপিয়ে আনন্দ প্রকাশ করছে। ছোট্ট ইনুর বয়স এখন 6 পেরিয়ে 7-এ পড়েছে। এখন থেকে তাকে টুকটাক অন্য খাবার খাওয়ানো হবে, এটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড রুদ্র নিজেই। সে ভাবছে অন্য খাবার খাওয়ানো হলে ইনুর রিয়াকশন কি হবে। আর রুদ্রর এক্সাইটমেন্ট দেখে বাকিরা শুধুই হাসে। এই রুদ্র তো বাচ্চার বাবা হওয়ার পর নিজে বাচ্চা হয়ে গেছে। কিছুদিন পর রুদ্র বাসায় এসে দেখে ইমা চুপচাপ বসে আছে, তার মনটা খারাপ হয়ে আছে, চোখ মুখ দেখে মনে হচ্ছে কান্নাও করেছে। রুদ্র কারণ জিজ্ঞাসা করতে জানায়, চাচা ফোন দিয়েছিল আজ, সজীবের বাবা মারা গেছেন।
রুদ্র শুনে কিছুক্ষণ চুপ করে থাকে। ইমা কথাটা জানানোর সময় বেশ ভয়ে ছিল, না জানি রুদ্র রাগ করে বসে, অথচ তাকে অবাক করে দিয়ে রুদ্র বলে, যাবে তুমি? নিয়ে যাবেন? চলো তবে তৈরি হও, এখনই বেরিয়ে পড়ি। আপনি রেগে নেই তো? রাখবো কেন? না মানে সজীবের বাবা? হ্যাঁ, উনি সজীবের বাবা। সজীব নয়। সজীব থাকলে কখনোই নিয়ে যেতাম না। ওই বাস্টার্ডের কোনো ছোঁয়াও তোমাদের ওপর পড়তে দিব না। তবে ওর বাবা তো ভালো ছিলেন। উনি সাহায্য না করলে আমি আজ তোমায় পেতাম না। তোমার জীবনটাকে আবারও সুযোগ দেওয়ার পেছনে ওনারও বড় অবদান রয়েছে। উনি সেদিন সবার সামনে নিজের ছেলের বিরুদ্ধে না দাঁড়ালে তুমি কখনোই সেই বন্দিদশা থেকে মুক্তি পেতে না। ওনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। রুদ্রের এমন কথা শুনে ইমা আরও হাউমাউ করে কান্না করে দেয়। এতক্ষণ এভাবে কান্না করতে না পেরে নিজের কাছে দম বন্ধ হয়ে আসছিল। সজীবের বাবা লোকটা অনেক ভালো মানুষ ছিলেন। ইমা যতদিন সেই বাড়িতে ছিল তাকে মা ছাড়া ডাকেননি তিনি। অনেক আদর করছে তাকে। অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকায় ইমা কখনো লোকটিকে তার অসুস্থতার কথা বলতো না। এমনি অসুস্থ ছিলেন, এমন কথা শুনলে আরও অসুস্থ হয়ে পড়তেন। তবে শেষে না পেরে জমিলা খালাই সব জানিয়ে দেন বৃদ্ধ লোকটিকে। একই ঘরে থেকে ছেলের বউয়ের ওপর অত্যাচারের কথা না জানতে পারায় তিনি অনেক কষ্ট পান। ওনার তো দোষ ছিল না, সারাদিন ঘরে পড়ে তিনি ঘুমাতেন শুধু। বাহিরের খবর কিছুই জানতে পারতেন না যতক্ষণ না জমিলা খালা কিছু বলতো তাকে। বাবার মতো লোকটির এমন কষ্টকর মৃত্যুতে ইমা সত্যি অনেক কষ্ট পেয়েছে। যদিও লোকটি অনেক বছর যাবত ঘরে পড়া ছিল, তবুও তো বেঁচে ছিল। আজ ওনার মৃত্যুর সাথে সাথে জমিলা খালা একা হয়ে পড়লেন। না জানি ওনার কতটা কষ্ট হচ্ছে। এদিকে তাদের মেয়ে ইনায়া তখন ঘুমাচ্ছিল। ইমার কান্নার আওয়াজে সজাগ হয়ে নিজেও কান্না জুড়ে দেয়। তবে ইমা তাড়াতাড়ি কান্না থামিয়ে মেয়েকে কোলে নিয়ে কান্না থামায়। তারপর মুখ ফুলিয়ে বলে, এর জন্য নিজে একটু কান্না করেও শান্তি পাই না, আমার সাথে তারও কান্না করতে হবে। রুদ্র হেসে মেয়েকে কোলে নিয়ে ইমাকে বলে, তুমি তৈরি হও, আমি আম্মুকে বলে আসছি। আচ্ছা, ওকে তৈরি করতে হবে। রুদ্র মেয়েকে নিয়ে মায়ের রুমে চলে যায়। রুদ্র বাবা মা তখন বসে বসে নিজেদের পরিবার নিয়ে গবেষণা করছে। কার পরিবার কতটা ভালো সেটা নিয়েই প্রতিযোগিতা চলছে। রুদ্র সেসব শুনে হাসতে থাকে। তাকে দেখে রিয়াজুল হক তাড়াতাড়ি নাতনিকে কোলে নেন। নাতনির সাথে খেলা করতে থাকেন। ইনাও দাদাকে পেয়ে খুশিতে লাফালাফি শুরু করে। সামিনা বেগম রুদ্রকে জিজ্ঞাসা করেন, কিছু বলবি রোদ? ও হ্যাঁ আম্মু, আসলে একটু ইমার গ্রামের বাড়ি যাব। ইমার প্রাক্তন শ্বশুর সজীবের বাবা মারা গেছেন, সেখানেই যেতাম। রিয়াজুল হক তাড়াতাড়ি বলে ওঠেন, হায় আল্লাহ, কি বলিস? আমিও যাব। তোমার গিয়ে কি কাজ? বাসায় থাকো, আমি ইমাকে নিয়ে একটু দেখেই চলে আসব। ইমাকে বাবার মতোই ভালোবাসতেন লোকটা, একটু তো মায়া কাজ করবেই। সামিনা বেগম বলেন, চলে আসবি কেন? ওর চাচার বাড়িতে ঘুরে আসিস। ইনায়া হওয়ার পর তো আর যাওয়া হয়নি। রুদ্র কিছুক্ষণ ভেবে বলে, আচ্ছা দেখি, সময় হলে ঘুরে আসবো নি। আচ্ছা তোরা তৈরি হ, গিয়ে জানাজা কখন জানি না, গেলে তো যোগ দিবি সেখানে। হ্যাঁ, তা তো অবশ্যই। রুদ্র রুমে গিয়ে মেয়েকে ডায়পার পরিয়ে ছোট্ট জামা পরিয়ে দেয়। ডায়পার পরাতে তাকে অনেক বেগ পেতে হয়। ডায়পারে এক পা ঢোকাতে মেয়ে অপর পা বের করে ফেলে। প্রচুর চঞ্চল হয়েছে মেয়েটা। শেষে অনেক কষ্ট করে দুপা আটকে মেয়েকে ডায়পার পরায়। তারপর জামা পরাতে গিয়ে আর একটা ঝামেলা। রুদ্র এখন পর্যন্ত শুধু সাধারণ গেঞ্জি পরিয়েছে মেয়েকে, জামা পরায়নি। এই প্রথমবার পরাতে গিয়ে মেয়েকে কান্না করিয়ে ছেড়েছে। ইনায়া এমনভাবে কান্না করছে যেন তাকে কোনো যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। ইমা তখনও ওয়াশরুমে ছিল। মেহু তাদের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় ইনায়ার কান্না শুনে রুমে আসে। এসে রুদ্রর কাছে ইনাকে কান্না করতে দেখে। এগিয়ে এসে দেখে তার বেস্ট ভাই মেয়ের কাছে নাজেহাল হয়ে আছে। মেহু দেখে রুদ্র জামা পরিয়েছে ঠিকই, তবে উল্টো পরিয়েছে। সেটা দেখে হাসতে হাসতে বলে, দীর্ঘ সংগ্রামের পর তুমি ব্যর্থ ভাইয়া, ইনুর জামা উল্টো পরিয়েছ। মেহুর কথা শুনে রুদ্র তাকিয়ে দেখে আসলে সে উল্টো পরিয়েছে। নিজের ওপর বিরক্ত হয়ে সে হাল ছেড়ে দেয়। মেহুর দিকে তাকে বলে, বোন আমার, একটু সাহায্য কর, সময় বেশি নেই। তোর ভাবি ওয়াশরুমে ঢুকে বসে আছে, মেয়েটাকে তৈরি করে দে।
কোথাও যাবে তোমরা? রুদ্র সংক্ষেপে তাকে জানায়। মেহু দক্ষতার সাথে ইনাকে তৈরি করায়, সাথে অল্প পাউডার নিয়ে গলায় ঘাড়ে লাগিয়ে দেয়, কপালে একটু কাজল লাগিয়ে দেয়। আর রুদ্র বিছানায় শুয়ে থেকে নিজের বোন আর মেয়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এখনও তার মনেই হয় না তার বোনের বিয়ে হয়ে গেছে। এক দুষ্টু রাজকুমার এসে তার ঘরের রাজকন্যাকে নিজের ঘরণী করে নিয়েছে। রাজ্যে কন্যাটা যে এখনও ছোটই পড়ে আছে, তার কাছে যে মেয়েটাকে সর্বদা ছোটই মনে হয়, তা সেই ছোট্ট পিচ্চি বোনটা। ইমা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে মেহু এসে ইনাকে তৈরি করে দিয়েছে আর রুদ্র পাশেই শুয়ে আছে। সে ওয়াশরুম থেকেই ইনায়ার কান্নার আওয়াজ পেয়েছিল, তবে ইচ্ছে করে বের হয়নি। থাকুক না বাপের কাছে, বাপ একটু সামলে দেখাক। তবে বেঁচে গেছে মেহুর জন্য। মেহুটা না এলে রুদ্র নিশ্চিত এতক্ষণে কান্না থামাতে পারত না। ইমা বেরিয়ে তাড়াতাড়ি করে বোরখা পরে তৈরি করে নেয়। তারপর তার হাত ব্যাগ নিয়ে মেহুর সাথে কথা বলতে বলতে রুম থেকে বের হয়। আর রুদ্র পিছু পিছু মেয়েকে কোলে নিয়ে বেরোয়। সামিনা বেগম তাদের জন্যই বসেছিল। ইমা মেহুকে বলছিল রান্না করা খাবার কোথায়, কি আছে সেসব। সাজিদ চলে আসলে যাতে বের করে গরম করে দেয়, কারণ হালিমা আর রুমানা কিছুদিনের জন্য গ্রামে গিয়েছে। সাজিদের কথা শুনে মেহু একটু লজ্জা পায়। এই সাজিদটা হঠাৎ হঠাৎ এসে সারপ্রাইজ দিয়ে তাকে লজ্জায় ফেলে দেয়। এ কয় মাসে সাজিদের এমন যাতায়াত তাদের সবার কাছে দুধ ভাত হয়ে গেছে। মেহু যদি সাজিদকে বলে, আপনার লজ্জা করে না? 2 দিন হলো বিয়ে হলো, 2 দিন পর পর শ্বশুরবাড়ি চলে আসেন। সাজিদও নির্লজ্জের মতো পাল্টা উত্তর দেয়, শ্বশুরবাড়ি আসছে কে? আমি তো নিজের বাড়ি এসেছি। তোমাকে বিয়ে করার আগে থেকে আমি শাশুড়িকে আম্মু বলে ডাকতাম। আমার মায়ের বাড়ি এটা, কিসের শ্বশুর শাশুড়ি? আমার বাবা মা ওরা। মেহু কম নয়, সেও পাল্টা বলেছিল, হ্যাঁ আমার ভাইয়া আপনারও ভাই হয়, আর আমি তো আপনার বোন, তাই না? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এসব কি ফালতু কথা বলতেছি? বউ, এমন পচা কথা বলতে হয় না, পাপ হবে। সেসব মনে পড়ে মেহুর খুব হাসি পায়। তখনই নিজের অবস্থান দেখে টের পায় সে ড্রয়িং রুমে সবার সামনে দাঁড়িয়ে এভাবে হাসছে। আশেপাশে তাকিয়ে দেখে মা আর ভাবি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আর রুদ্র বুঝেও না বুঝার ভান করে মেয়েকে নিয়ে খুনসুটি করছে। এতে মেহু লজ্জায় পড়ে কোনো রকমে বলে, ভাবি সাবধানে যাবেন আপনারা, পৌঁছে ফোন দিয়েন। বলে দৌড়ে সেখান থেকে পালায়। ইমা একটু হেসে শাশুড়িকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে। তাদের বের হতে দেরি হয়ে গেছে। তাছাড়া রুদ্র ভাবছে এক রাত চাষা শ্বশুরের বাড়িতে থেকে আসবে, সেজন্য বাড়ির গাড়ি নেয় না, কারণ পরদিন সকালে মেহুর ভার্সিটি আছে। সব ভেবে বাসে করে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। ইমার বাসে তেমন কোনো সমস্যা হয় না, তাই বাসে ওঠে তারা। তবে একবারও তার ধারণা ছিল না বাসে বেবির সমস্যা হতে পারে, তাই যা হওয়ার তাই হয়। সারা রাস্তা ইনায়া একটু পরপর কান্না করেছে। রুদ্রর এবারের মতো শিক্ষা হয়ে গেছে, আর কখনো মেয়েকে নিয়ে বাসে যাতায়াত করবে না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। হিমাদের গ্রামে পৌঁছে তারা সোজা সজীবের বাড়িতে চলে যায়। একটু আগে মেয়ে কান্না করায় ইমা মেয়েকে কোলে রেখেছিল, তাই ইমার হাত ব্যাগ রুদ্রর হাতে ছিল। সেখানে আশেপাশের প্রতিবেশীদের অভাব নেই। তারা এই সময় ইমাকে দেখে অনেক অবাক হয়। কেউ হয়তো ভাবতে পারেনি ইমা কখনো এত সুন্দর পরিস্থিতিতে দেখবে। কোলে সন্তান, পাশে স্বামী সহ আজ ইমা পরিপূর্ণ। সেই পরিপূর্ণতা নিয়ে সে হাজির হয়েছে তার প্রাক্তন শ্বশুরকে শেষবারের মতো দেখতে। এমন দৃশ্য দেখবে কেউ আশাও করেনি কখনো। সেখানে গিয়েই ইমা জানতে পারে সজীবের বর্তমান অবস্থা। কোনো এক কেসে সে পুলিশ কাস্টাডিতে ছিল। বাবার মৃত্যুর খবর শুনে তাকে কয়েক ঘন্টার জন্য মুক্তি দেওয়া হয়, শেষবারের মতো বাবাকে দেখতে আর জানাজায় অংশ নিতে। সজীবের এমন পরিস্থিতির কথা শুনে ইমার মুখ ঘৃণায় কুঁচকে যায়। এখনো পর্যন্ত খারাপ পথ থেকে সরল না। ঘরে একমাত্র বৃদ্ধ বাবাকে শেষ সময়টুকু শান্তি দিল না। লোকটা কতটা কষ্ট পেয়ে চলে গেল ভাবতে ইমার কষ্ট হয়। তারা পৌঁছানোর একটু আগেই সজীবকে নিয়ে আসা হয়েছে। সে বাবার খাটিয়ার পাশে অসহায় হয়ে বসে আছে। একপাশে বসে জমিলা খালা আহাজারি করছেন। ওনার মাথার ওপর এই বৃদ্ধ বাপ ছাড়া আর তো কেউ ছিল না। রক্তের সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে তাদের বাবা মেয়ের সম্পর্ক অন্যরকম সুন্দর ছিল। আর সজীব, সে হয়তো এই মুহূর্তে বুঝতে পারছে
সে কি হারিয়েছে, কাকে হারিয়েছে, তার জীবনে আর রইলটা কি? নিজের দোষে নিজের এক সুন্দর জীবনকে ধ্বংস করেছে। নিজের বলতে একজন বাবা ছিল তার, যাকে এই জীবনে সে সুখের ছোঁয়া দিল না। আজ যে সেই লোকটা চলে যেতেই সে উপলব্ধি করতে পারছে তার জীবনের সুখ এখন মরুভূমির মতো হয়ে গিয়েছে, যেখানে পানি নামক সুখ খুঁজতে তাকে অনেক আহাজারি করতে হবে। তবুও সেই পানির ছোঁয়া সে পাবে কিনা আল্লাহ ব্যতীত আর কারো জানা নেই। সজীব প্রাণ ভরে বাবার মুখের দিকে তাকিয়ে থাকে। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে, আগের থেকে আরও উজ্জ্বল হয়ে গেছে। ভালো লোক ছিল তো তার বাবা, এ জীবনের সুখ না পেলেও পরবর্তী জীবনটুকু যাতে তিনি সুখে থাকেন। বাবার থেকে মুখ তুলে সে অদূরে দাঁড়িয়ে থাকা ইমার দিকে তাকায়। উজ্জ্বল ফর্সা মুখশ্রীতে সুখ যেন জ্বলজ্বল করছে। দূরে দাঁড়িয়ে আছে মেয়েটা, হয়তো তাকে দেখে এদিকে আগাচ্ছে না। মায়ের কোলে থাকা ছোট্ট শিশুটা এখন বড় বড় চোখ করে আশেপাশে সবার দিকে তাকিয়ে আছে। ইমার পাশে থাকা তার স্বামী, যার হাতে একসময় সে মার খেয়ে পুলিশের কাছে ধরা পড়েছিল, সে এখনও তার দিকে খেয়ে ফেলা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। সজীব এবার মাথা নামিয়ে ফেলে, তারপর নিজে থেকেই বাবার খাটিয়া থেকে একটু দূরে সরে যায়। সে যেতেই ইমা এগিয়ে আসে। বাবা সদৃশ্য লোকটির মুখশ্রী মন ভরে দেখে নেয়। এটাই যে শেষ দেখা, তারপর তো আর এই বাবাকে চাইলেও সে দেখতে পারবে না। জমিলা খালা ইমাকে দেখে এগিয়ে এসে হাউমাউ করে কান্না করে ওঠে। ওনার কান্না দেখে ইমার কোলে থাকা ইনায়া কান্না করে ওঠে। তা দেখে রুদ্র এগিয়ে এসে মেয়েকে কোলে নিয়ে একটু দূরে সরে গিয়ে দাঁড়ায়। সে এক হাতে মেয়েকে কোলে নিয়ে আসে, অপর হাতে তার ইমার ব্যাগ ধরা। আর ইমা এদিকে জমিলা খালাকে সামলানোর চেষ্টা করে, তবে চাইলেও তো আর সম্ভব না। জমিলা খালাকে সামলানো সম্ভব হয় না। সজীবদের পরিবারে তেমন কোনো আত্মীয় নেই, তাই সজীব আসার পরেই তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করা হয়। সেই জানাজায় রুদ্র নিজেও যোগ দেয়। ইমা ততক্ষণে তার মেয়েকে কোলে নিয়ে জমিলা খালার কাছেই বসে থাকে। আশেপাশের অনেকেই ইমার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে আসে। ইমা অল্প করে উত্তর দিয়ে বসে থাকে। এমন পরিস্থিতিতে মানুষ অন্যের সংসারের গল্প শুনতে ব্যস্ত। ইমা তাদের তেমন একটা পাত্তা না দিয়ে জমিলা খালার কাছেই বসে থাকে। আর মেয়ে ইনেয়া ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। ইমা সুযোগ পেয়ে মেয়েকে খাইয়েছিল, তাই পেট ঠান্ডা হওয়ায় মেয়ে ঘুমিয়ে গিয়েছে। জানাজা শেষে রুদ্র ইমার কাছে চলে আসে। তারপর অল্প কিছুক্ষণ থেকে তারা চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এখন এমন পরিস্থিতিতে জমিলা খালাকে সান্ত্বনা দেওয়ার কোনো মানে নেই। উনি বাকি জীবনটা এই বাড়িতেই পার করবেন। এই বাড়ির সাথে ওনার আত্মার সম্পর্ক হয়ে গেছে। তবে ওনার বিশ্বাস সজীব কখনো ভালো মানুষ হবে, তখন তিনি বোন বা আপনজন হয়ে সজীবের জীবনটা সাজিয়ে দিবে। সেটা আদৌ কখনো সম্ভব হবে কিনা জানা নেই, তবে তিনি আশা বুনছেন তার বাবার স্বপ্ন হয়তো এখনো পূরণ হবে। ইমার চাচা একটা কাজে শহরে গিয়েছিলেন। বাড়িতে পৌঁছে দেখে রিদি অন্যদের সাথে বাইরে খেলছে। ইমাকে দেখেই সে তো অবাক হয়ে যায়। খুশিতে দৌড়ে গিয়ে ইমাকে জড়িয়ে ধরে। ইমাও হেসে বোনকে জড়িয়ে ধরে। ইনায়াকে কোলে নিতে গেলে দেখে ইনায়া রুদ্রের কোলে ঘুমিয়ে আছে। ঘুমন্ত মেয়েকে কোলে নিয়ে হাঁটতে ইমার অসুবিধা হচ্ছিল বলেই রুদ্রই কোলে রেখেছিল। রিদি আগে থেকেই দৌড়ে গিয়ে মাকে ডেকে আনে। ইমা চাচির সাথে কথা বলতে বলতে মেয়েকে নিয়ে রুমে শুয়ে দেয়। এতক্ষণে বিকেল পার হয়ে গেছে। তারা না জানিয়ে আসায় চাচি একটু রাগ করেন। তাড়াহুড়ো করে রিদিকে পাঠায় একটা কবুতরের বাচ্চা ধরে আনতে। তারপর বাড়ির গাছ থেকে টাটকা লাউ আর কিছু শাক পাতা তুলে আনতে। তারপর তাড়াতাড়ি করে তিনি রান্না শুরু করেন। ইমা নিজেও গিয়ে সাহায্য করতে থাকে। রুদ্র এখানে এসে বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছিল। এখন ক্লান্ত থাকায় মেয়ের পাশেই শুয়ে চোখ বন্ধ করে রাখে। রিদি দৌড়ে আসছিল ইনায়ার কাছে যাওয়ার জন্য, তবে সেখানে রুদ্রকে দেখে পরে আর যায়নি। পুনরায় রান্নাঘরে মা বোনের কাছে চলে যায়। মেহু যেমনটা ভেবেছিল তেমনই হয়েছে। অফিস শেষে সাজিদ এসে হাজির হয়েছে। সেই যে তার জ্বর হয়েছিল, তারপরে আর আসেনি এ কয়দিনে। আজ এসে হাজির হয়েছে। বাবা মা তখন রুমে ছিলেন। মেহু বিরক্ত হয়ে দরজা খুলে সাজিদের সাথে রাগারাগি করতে যায়। সাজিদ ব্যাপারটা বুঝতে পেরে মেহুর পেছনে উকি দিয়ে দেয়। কাউকে দেখতে না পেয়েই
সোজা মেহুকে জড়িয়ে ধরে দুগালে চুমু দিতে থাকে আর মুখে বলে, বউ সারপ্রাইজ আছে, তাই চলে আসছি, এভাবে রাগারাগি করো না। আমার আত্মসম্মানে আঘাত লাগলে কিন্তু আর আসবো না, পরে কাঁদলেও আমাকে আর পাবে না, বলে দিলাম। মেহু যেমনটা ভেবেছিল তেমনই হয়েছে। সাজিদ অফিস শেষে এসে বাড়িতে হাজির হয়েছে। আপনার আত্মসম্মান আছে আদৌ নেই বলছো, অপমান করছে আমায় বউ, চলে যাই তবে, টাটা, আসসালামু আলাইকুম। সাজিদ অবাক হয়ে তাকিয়ে থাকে, ভেবেছে মেহু হয়তো মজা করছে, তবে মেহুর মুখ দেখে মনে হচ্ছে সে সিরিয়াস, তাই সাজিদ মন ভার করে চলে যেতে নেয়। সাজিদকে দরজা পার হতে দেখে মেহুর টনক নড়ে। সাজিদ তো তার কথাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে, আজ যদি সত্যি সাজিদ চলে যায় তবে বিষয়টা অনেক খারাপ হয়ে যাবে, তাই মেহু দ্রুত গিয়ে সাজিদকে আটকাতে চায়। সাজিদের শার্ট খামছে ধরে বলে, প্লিজ যাবেন না, আমার ভুল হয়ে গেছে, ছাড়ো, নয়তো শার্ট খুলে রেখেই চলে যাব। মানুষ দেখে হাসবে, এভাবে শ্বশুর বাড়ি থেকে অর্ধ উলঙ্গ হয়ে যাওয়া কি ঠিক বলো? তাতে কি, আত্মসম্মান তো নিয়ে যাব। আপনি আমার সামনে আত্মসম্মানের বড়াই করছেন, তাহলে এই সম্মান নিয়ে থাকুন, ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবেন না। এবার সাজিদ দমে যায়। মেহু ইতিমধ্যে তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। সাজিদ তাড়াহুড়ো করে বাসায় ঢুকে দরজা আটকায়, তারপর মেহুকে আটকে বলে, চলো রুমে গিয়ে পরে এসব নিয়ে বিস্তারিত আলাপ করব। আগে আব্বু আম্মুকে ডাকো। কেন, চুরি করে আসছেন? চুরি করেই যাবেন, আব্বু আম্মুকে ডাকছেন কেন? বাড়ির জামাই আমি, তোমার বয়ফ্রেন্ড না যে তোমার সাথে ইটিস পিটিস করে রাতারাতি পালাবো, যাও ডাকো তাড়াতাড়ি। মেহু সাজিদকে রাগ দেখে বাবা মায়ের ঘরের দিকে আগায়। সাজিদ হেসে হাতের ব্যাগ টেবিলে রাখে। মেহু সামিনা বেগমকে আনতে সাজিদ সালাম দিয়ে বলে, আম্মু আমি যেই অফিসে চাকরি করি সেখানে আমার প্রমোশন হয়েছে, তাই এই খবরটা জানাতে সরাসরি মিষ্টি নিয়ে চলে আসলাম। আলহামদুলিল্লাহ বাবা, সুসংবাদ দিলে, দোয়া করবেন আম্মু। একটু মিষ্টি এনেছিলাম যদি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মিষ্টি মুক্ত করতেই হবে। এই মেহু প্লেট আন, মিষ্টি দে সবাইকে। মেহু মুচকি হেসে প্লেট আনতে চলে যায়। সাজিদ খুব খুশি হয়ে যায়। আশেপাশে কাউকে তাকিয়ে রুদ্র কিংবা ইমা কাউকে না দেখে বলে, রুদ্র ভাবি ওরা কোথায় আম্মু? সাজিদের সাথে মেহুর বিয়ে হয়েছে, সে এখন এই পরিবারের একজন সদস্য, তবে এখনও সে ইমার অতীত সম্পর্কে কিছুই জানে না, তাই সামিনা বেগম বলেছেন ইমা চাচার বাড়িতে ঘুরতে গিয়েছে। তবে এটা শুনে সাজিদ আর কিছু জিজ্ঞাসা করেনি, কারণ রুদ্রর ব্যাপার রুদ্র বুঝবে, আর সে বুঝবে নিজের ব্যাপার। মেহু মিষ্টি এনে বাবা মাকে দেয়। সাজিদও ওদের সাথে বসে টুকটাক আলাপ করে। তারপর সামিনা বেগম মেহুকে বলে সাজিদকে রুমে নিয়ে যেতে। সাজিদ ফ্রেশ হতে হতে খাবার গরম করে ফেলুক। খাবারের কথা শুনে সাজিদ বলে, আম্মু আজকে না, আমাকে চলে যেতে হবে, বাসাতে জানানো হয়নি, সোজা এখানে চলে এসেছি আগে। এসব কি কথা, না খেয়ে কোথাও যাওয়া হবে না সাজিদ? বসো, ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট করো, যেহেতু একটা সুসংবাদ নিয়ে এসেছো, তোমার পরিবারকেও জানানোর ব্যাপার আছে, তাই আটকাবো না তোমায়, তবে না খেয়ে যেতে পারবে না। মেহু যা, খাবার গরম করে দে। মেহু মাথা নাড়িয়ে সাজিদকে রুমে যেতে বলে সে রান্নাঘরে চলে যায়। তারা চলে যেতেই সামিনা বেগমও রুমে চলে যান। রিয়াজুল হক এসে একটু গল্প করে চলে গিয়েছেন। বুড়ো হয়ে গেছেন, হাঁটুর ব্যথা বেড়েছে। ছেলের ব্যবসায় সফলতা শুরু হওয়ার পরপরই নিজের চাকরি থেকে রিটায়ার করে ফেলেছেন। এতে অবশ্য রুদ্রর চাপটাই বেশি ছিল, ছেলের সংসার সামলাবে এখন, বাবার আর কোনো কাজ করতে হবে না। রিয়াজুল হকও আর না করেননি। গতবারের অ্যাক্সিডেন্টের পর থেকে অল্পতেই ব্যথা বেড়ে যায়, তাই আর শরীরের ওপর চাপ দেননি। যেহেতু সরকারি চাকরি ছিল, প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেনশন পান, সেটা ছেলের হাতে তুলে দিতে চেয়েছিলেন সংসারের খরচের জন্য, তবে রুদ্র একদম না করে দিয়েছে, সে যতদিন পারবে সামলে নিবে। বাবার এই টাকা নিজের কাছেই জমা রাখুক, জীবনে কখন কি হয়ে যায় বলা তো যায় না, বিপদে পড়লে না হয় সেটা খরচ করা যাবে, ততদিন বাবা মা নিজেদের ইচ্ছে মতোই টুকটাক খরচ করুক। তবে রিয়াজুল হক যেহেতু সরকারি চাকরিজীবী মানুষ ছিলেন, তাই ওনার সারাদিন ঘরে বসে থাকা ভালো লাগে না। দেখা যায় প্রায়ই পাড়ার মোড়ে চলে যায় সমবয়সীদের সাথে আড্ডা দিতে। মাঝে মাঝে নাতনির জন্য এটা সেটা খেলনা কিনে আনেন। নাতনির জন্য
তো কিছু খাওয়ার বয়স হয়নি, তাই বাসায় 2 মেয়ে বউয়ের জন্য এটা সেটা খাবার নিয়ে আসেন। একদিন ওনার হাতে ফুচকা দেখে তো বাকিরা অবাক। বাবা কখনো এই খাবার আনবে তারা ভাবেনি। তারও সবাই মিলে মজা করেছিল, খেয়েছিল। একমাত্র রুদ্রই কাজে থাকায় সেসব মিস করেছিল। সাজিদ ফ্রেশ হয়ে রুমে বসেছিল। পরনে এখন অফিসের পোশাকই রয়েছে। সে তো থাকবে না, তাই চেঞ্জ করার তাড়া নেই। নয়তো মিহুর রুমে আজকাল তার এক সেট টি শার্ট ট্রাউজার থাকে। অনেকক্ষণ পেরোলেও মেহুকে রুমে আসতে না দেখে সাজিদ নিজেই বের হয়। রান্নাঘরে উকি দিয়ে দেখে মেহু একাই কী সব করছে। এগিয়ে গিয়ে দেখে মেহু বিরিয়ানি রান্না করছে। সাজিদ তো অবাক হয়ে তাকিয়ে থাকে। পেছনে কারো উপস্থিতি অনুভব করে মেহু পেছনে তাকায়। সেখানে সাজিদকে দাঁড়ানো অবস্থায় দেখে বলে, আপনার ক্ষুধা লেগেছে না? আর একটু অপেক্ষা করুন, হয়ে যাবে এখনই। কি করছো তুমি এসব? বিরিয়ানি করছি, আপনার প্রমোশন হয়েছে বললেন না, তাই একটু চেষ্টা করছি আর কি। এসব তোমায় কে করতে বলেছে মেহু? ঘরে খাবার ছিল না? ওসবই গরম করে দিতে? আমায় রুমে একা ফেলে রেখে তুমি রান্নাঘরে এসে আসছো? বলতে বলতে সাজিদ নিজে এগিয়ে মেহুকে সরিয়ে চুলের সামনে দাঁড়িয়ে তারপর পরে মেহু বলে, তো কি হয়েছে? একটু অপেক্ষা করলে সমস্যা কি? অনেক সমস্যা, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। ঢং সরুন। আর আমায় হেল্প করতে হবে না, হয়ে গেছে, বসুন গিয়ে আমি বেড়ে আনছি। আর আনতে হবে না, হাতে ফেলে দিবে, আমায় দাও, আমি নিজেই বেড়ে নিচ্ছি। মেহু সাজিদকে সরিয়ে বলে, শিখেছি, সব সমস্যা হবে না, আপনি বসুন গিয়ে। সাজিদ তবুও যায় না, সেখানে দাঁড়িয়ে থেকে মেহুর কাজ করা দেখতে থাকে। মেহু কেমন ওড়না গায়ের সাথে পেঁচিয়ে তারপর দক্ষ হাতে কাজ করছে। সাজিদ রান্নাঘরের দরজায় হেলান দিয়ে মুগ্ধ দৃষ্টিতে তার প্রিয়তমার দিকে তাকিয়ে থাকে। রুদ্র চোখ বন্ধ করে থাকতে থাকতে মেয়ের পাশে ঘুমিয়ে গিয়েছিল। তার ঘুম ভাঙে মেয়ের নড়চড়ে। মেয়ে তার পাশে জেগে গিয়ে হাত পা ছোড়াছুড়ি করছে আর মুখ দিয়ে অজানা শব্দ করছে। রুদ্র উঠে মেয়েকে চেক করে দেখে মেয়ে কাপড় নষ্ট করে এমন দুষ্টুমি করছে। ডায়পার পরানো ছিল বলে আর সমস্যা হয়নি। রুদ্র যেহেতু চেঞ্জ করতে পারবে না, তাই আর চেষ্টা করে না। কিছুক্ষণের মাঝে ইমা চলে আসলে ইমাকে বলে, কোথায় ছিল এতক্ষণ? রান্নাঘরে চাচির সাথে। চাচা চলে আসছে, উঠুন আপনি, আর কত ঘুমাবেন? রুদ্র আড়মোড়া ভেঙে মেয়ের গালে চুমু দিয়ে উঠে বসে, তারপর বলে, ডাকুনি কেন আমায়? আর আমিও কিভাবে যেন ঘুমিয়ে গেলাম বুঝতে পারিনি। রাতে না ঘুমালে তো এমনই হবে। রাতে বলেছিলাম মেয়েকে আমার কাছে দিয়ে আপনি ঘুমান, তা না করে আমায় ঘুমাতে দিয়ে রাতে মেয়েকে রেখেছেন। আপনাকে এসব করতে কে বলেছিল? হয়েছে, রাখো। মাঝে মাঝে না ঘুমালে কিছুই হয় না, দেখলে তো রাতের ঘুম পুষিয়ে নিয়েছি। অন্তত তুমি তো ঘুমিয়েছিলে, নয়তো আজকে এতটা জার্নি করতে কিভাবে? এখন উঠুন, মেয়েকে নিয়ে বাইরে আসুন, আমি চেঞ্জ করে দিয়েছি। চাচার কাছে গিয়ে বসুন, খাবার দিব এক্ষুনি। এই সন্ধ্যায় খাবার? মাত্র 8টা বাজে। দুপুরে খাওয়া হয়েছিল, ক্ষুধা লাগেনি? আমার পেয়েছে প্রচুর, চলুন তাড়াতাড়ি। রুদ্র আর কথা বাড়ায় না। ঘুমিয়েছিল বলে ক্ষুধাটা এতক্ষণ টের পানি, তবে এখন বুঝতে পারছে একটু একটু। তাই মেয়েকে কোলে নিয়ে রুম থেকে বের হয়, গিয়ে সোহেল সাহেবের সাথেই বসে। ইনায়াকে দেখে সোহেল সাহেব অনেক আদর করেন। তারপর রিদি এসে ইনায়াকে নিয়ে যায়। সেই কখন থেকে ইনায়ার ঘুম ভাঙার অপেক্ষা করছিল সে, তবে তাদের বাবা মেয়ের ঘুম তো ভাঙার নামই নিচ্ছিল না। একবার তো উকি দিয়ে দেখেছিল। ইনায়া রুদ্রের এক বাহুতে 4 হাত পা আঁকড়ে ধরে ঘুমাচ্ছিল। দেখতে কতটা কিউট লাগছিল তাদের, সেটা আবার ইমাকে ডেকে এনে দেখিয়েছে। ইমা তো এক্ষুনি এমনি এসব দেখে অভ্যস্ত। মেয়েকে ঘুম পাড়ালে পাশে কোল বালিশ রেখে মেয়েকে শোয়াতো। এখন রুদ্র সেই কোল বালিশের দায়িত্ব পালন করছে। রিদি এসে ইনাকে নিয়ে গেলে রুদ্র পরে বসে বসে চাচা শ্বশুরের সাথে গল্প করতে থাকে। কথায় কথায় সোহেল ইসলাম বলেন, রিদির তো এসএসসি গেল, রেজাল্টও দিয়েছে, ভালোই রেজাল্ট করছে। এখন শহরের কলেজে ভর্তি করাতে গেলে থাকা নিয়ে সমস্যা। ইমা বলেছিল তাদের বাসায় রাখতে, তবে তারা রাজি হননি। এক মেয়েকে শ্বশুরবাড়িতে আর এক মেয়েকে রাখাটা উচিত না, তাই তিনি শুধু রুদ্রকে একটু অনুরোধ করেন,
তাদের মেয়ের দিকে একটু খেয়াল রাখতে। রিদিকে তারা শহরের একটা কলেজে ভর্তি করিয়ে সেখানকার হোস্টেলে পাঠাবেন। তারা সবসময় কলেজে গিয়ে খোঁজ না নিতে পারলে রুদ্র যাতে একটু খবর রাখে। একমাত্র মেয়ে তো, অনেক টেনশন হয় তাদের। তবে ভালোভাবে পড়াশোনা করাতে গেলে তো এসব রিস্ক নিতেই হবে। রুদ্র ওনাকে আশ্বস্ত করে রিদিকে সে তার ছোট বোনের মতোই দেখে রাখবে। তাছাড়া কলেজে হোস্টেলের ব্যাপারটাও ঠিক করে দিবে, ওনাদের আর কষ্ট করতে হবে না। রুদ্র থেকে এই আশাবাণী পেয়ে তিনি নিশ্চিন্ত হন। রুদ্ররা সবাই মিলে রাতের খাবার শেষ করে। খাবার শেষে রুদ্র মেয়েকে নিয়ে রুমে প্রবেশ করতেই তার ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে সাজিদ ফোন দিয়েছে। তার আগে সাজিদের একটা পিকচার মেসেজ এসেছে। কল রিসিভ করে সে পিকচারটা দেখতে যায়। সেখানে বিরিয়ানির ছবি দেখে অবাক হয়। ফোনের উপাস থেকে সাজিদ বলে, দেখলি দোস্ত, তোর বোনের হাতের প্রথম বিরিয়ানি। টেস্ট কিন্তু আমি আগে পেলাম। গত 18 বছরে তুই পাসনি, তুই মিস করে গেলি রে। রুদ্র অবাক হয়, এটা মিহু রান্না করেছে, দেখতে একদম পারফেক্ট লাগছে। বোনকে নিয়ে রুদ্র একটু জেলাস হয়ে পড়ে, তাই বুদ্ধি খাটিয়ে বলে, আমার বোনের ভালোবাসাটা কিন্তু আমি আগে পেয়েছি। গত 18 বছরও তুই পাসনি, কিন্তু সম্পূর্ণ 18 বছরই আমি পেয়েছি। ইস দোস্ত, মিস করলি রে। সাজিদের ফোনে লাউড স্পিকার দেয়া ছিল, পাশ থেকে মেহু সব শুনতে পাচ্ছিল। সে তো ভাইয়ের কথা শুনেই খিলখিলি হেসে ফেলে। রুদ্র ফোনের মাঝে মেহুর হাসি শুনতে পায়। তারা যে দুটো মিলে মজা করতে ফোন করেছে সেটা তো বোঝাই যাচ্ছে। তারপর সাজিদ রুদ্রকে জানায় তার প্রমোশনের কথা। রুদ্র খুশি হয়ে যায়, বন্ধুকে কয়েকটা প্রশংসার বাণী শুনিয়ে ফোন কাটে। সাজিদ ফোন রেখে সামনে বসা মেহুকে বলে, তোমার ভাইকে জেলাস করতে গিয়েছিলাম, সে নিজে উল্টো আমায় জেলাস করে দিল। মেহু হাসতে হাসতে বলে, ঠিক হয়েছে, আমার ভাই বলে কথা, আমাকে কত ভালোবাসে আমার ভাইয়া। আমি বাসি না বুঝি? একটু একটু আমার ভাইয়ের সমান হবে না। সে তোমার ভাই ভাইয়ের মতো ভালোবাসুক, আমি না হয় একটু স্বামীর মতোই ভালোবাসি। নাও হ্যাঁ করো। আমি খেয়েছি তো, আমার হাত থেকে আরেকটু খাও। হার মেনে মেহু সাজিদের হাত থেকে খেয়ে নেয়। সাজিদ নিজের পাশাপাশি মেহুকে খাইয়ে দেয়। তারপর হাত ধুয়ে একটু রেস্ট করার জন্য রুমে যায়। মেহু টেবিল গুছিয়ে নিজের রুমে যায়। সাজিদ চোখ বন্ধ করে বিছানায় শুয়েছিল। মেহু রুমে আসতে বলে, মেহু পাখি, একটু চুলগুলো টেনে দাও তো, মাথাটা ভার ভার লাগছে। মেহু পাশে বসে বলে, আজকে থেকে গেলে হয় না? স্বামীকে কাছে পাওয়ার এতই আকুলতা, ধ্যাত, এত উল্টাপাল্টা মিনিং খুঁজবেন না। আপনার না খারাপ লাগছে তাই বললাম। ঠিক আছে, আমি মিথ্যে বলেছি একটু, তোমায় কাছে রাখার জন্য। মেহু সরে যেতে নিলে সাজিদ তার কোমর চেপে ধরে বলে, স্বামীর সেবা করো মেয়ে, একটু রান্না করে খাওয়ালেই সেবা হয় না? স্বামীর সব কথাও শুনতে হয়, এত তিরিং বিরিং করা ভালো না। একটু কাছে বসতে বললে আরো দূরে চলে যাও, এসব ঠিক না পাখি। বসো, দুটো কথা বলো, তোমার কণ্ঠ শুনতেও আরাম লাগে। পাখি বলেন, আবার পাখির মতো তিরিং বিরিং করলে দোষ? গিরগিটি একটা। আমি গিরগিটি হলে তুমি আমার প্রিয় জংলি বিড়াল। এতক্ষণ পাখি হয়েছিলাম, এখন একটু জংলি বিড়ালের মতো বিহেভিয়ার করি। বিশেষ সময় করিও, এখন শান্ত হয়ে যাও পাখি। হিমা চাচির হাতে হাতে সব গুছিয়ে রুমে আসে। রুদ্র ততক্ষণে মেয়েকে ঘুম পাড়িয়ে ফেলেছে। মেয়ে ঘুমাতে চাচ্ছিল না, সে তো আছে খেলার মুডে। রুদ্র ঘুম পানোর জন্য মুখ দিয়ে শব্দ করছিল, আর ইনায়া সেসব দেখে ভেবে আরো লাফিয়ে উঠেছিল। এভাবে বেশ কিছুক্ষণ দুষ্টুমির পর ধীরে ধীরে তার চোখে ঘুম নেমে এসেছে। তারপর ঘুমিয়েছে। হিমা এসে মেয়েকে শুয়ে দুই পাশে বড় বালিশ দিয়ে দেয়। তারপর রুদ্রকে বলে, বাইরে যাবেন ইনুর বাবা? কেন যাব ইনুর মাম্মা? দুষ্টুমি না, চলুন না। আগে না এমন চাঁদনি রাতে উঠোনে বসতাম সবাই, প্রতিবেশী মেয়েরাও আসতো, সবাই অনেক খেলতাম, চাষিরাও আসতো, গল্প করতো। এখন তো সবাই কত ব্যস্ত, এসব কিছু ভুলে গেছে। কিন্তু আমার সেসব মনে আছে, মনে পড়লেই এমন সময় বাইরে বের হতে মন চায়। ইনা এত ঘুমিয়ে গেছে, যাবেন আজকে? যদি উঠে পড়ে, হৃদি পাশের রুমেই আছে, ওকে বলেই বের হব, চলো তবে। ইমামেকে ঠিকঠাক করে রেখে পাশের রুমে যায় হৃদিকে বলে আসতে। রুদ্র ততক্ষণে নিঃশব্দে বাড়ির বাইরে উঠোনে গিয়েছে। তারপর ইমা আসতেই তারা উঠোন পেরিয়ে বাড়ির সামনের পুকুর পাড়ে যায়। পুকুরের একপাশে এখনো কিছুটা ঝোপঝাড় আছে।
আগে ইমারা সবাই মিলে রাতে এ জায়গায় একে একে অপরকে ভয় দেখাতো। এখানে এসে সেসব মনে পড়ে যায়। ইমা স্মৃতিচারণ করতে করতে তার অতীতের টুকরো টুকরো বিষয়গুলো রুদ্রকে বলতে থাকে। তারা ছোটবেলায় কত আনন্দ করেছে, কত খেলাধুলা করেছে সেসবই বলতে থাকে। সেখানে একটা বড় গাছের গুঁড়ি রাখা ছিল, সেখানে দিনের বেলা সবাই বসে রেস্ট করে। রুদ্র ইমা দুজনেই সেখানে বসে গল্প করতে থাকে। তাদের কথার মাঝেই সেখানে ঝোপঝাড়ে কিছু সংখ্যক জোনাকি পোকা দেখা যায়। সংখ্যায় মাত্র কয়েকটা। কারেন্টের যুগে এসে এসবের বিলুপ্তি ঘটেছে। রুদ্র খপ করে হাতের মুঠোয় আলতো করে একটা জোনাকি পোকা ধরে নেয়, তারপর হাত মুঠো করে ইমার দিকে বাড়িয়ে দেয়। ইমা তার হাতের মুঠো খুলতেই জোনাকি দেখে বাচ্চাদের মতো খুশি হয়ে যায়। চাঁদের আলোয় ইমার হাসি মুখ চকচক করতে থাকে। রুদ্র অপলক দৃষ্টিতে তার প্রিয়তমার স্ত্রীর দিকে তাকিয়ে থাকে। ইমা এখন এক সন্তানের মা, সেটা বোঝাই যায় না। অল্প বয়সে মা হয়ে এখন দুজন একসাথে বড় হচ্ছে। তবে ইমার প্রতি রুদ্রর ভালোবাসার কোনো কমতি হয়নি, বরং বেড়েছে যেন। এই মা ইমাকে আরও বেশি কিউট লাগে রুদ্রর কাছে। তার প্রিয়তম স্ত্রী তার এক টুকরো বসন্ত, যার স্পর্শ তার জীবনের প্রতিটি নিঃশ্বাসে নতুন করে ভালোবাসার ফুল ফোটায়। আসসালামু আলাইকুম। আর এক পর্ব আছে, আগামীকাল সেটা আপলোড করা হবে। আর গতকাল ভিডিও না দেওয়ার জন্য সরি, একটু কাজে ব্যস্ত ছিলাম। ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন। আর যারা রাগ করেছেন প্লিজ একটা লাইক দিয়ে আপনাদের রাগ নিবারণ করুন। আসসালামু আলাইকুম।